আদনান আর আদিবার সম্পর্কটা অন্যরকম হতে শুরু করে। দুজন দুজনকে পছন্দ করে, কিন্তু সেই কথা কেউ কাউকে এখনো বলতে পারে না। আদিবার যে কোনো সমস্যায় আদনান এগিয়ে আসে। দেখতে দেখতে আদিবার পরীক্ষার সময় এগিয়ে আসে। আদিবা পড়াশোনায় ফোকাস বাড়াতে থাকে। আজ আদিবার প্রথম পরীক্ষা। আদিবা রানী বেগম আর আরিয়ান চৌধুরীকে সালাম করে। সবাই আদিবাকে ভালো কিছু করার জন্য দোয়া করে। আদনান আদিবাকে নিয়ে কলেজে চলে আসে। গাড়ি থেকে নেমে আদিবা যখন চলে যাবে, তখন আদনান আদিবাকে বলে, আদিবা, মনে রাখবে, এটা সামান্য একটা পরীক্ষা না, এটাই তোমার স্বপ্ন। তুমি পরীক্ষা দিতে নাও, নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ। আমি জানি তুমি ভালো কিছু করতে পারবে। তোমার জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ স্যার, দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নকে পূরণ করতে পারি। বেস্ট অফ লাক। এই কথা বলে আদনান গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আদিবাও পরীক্ষার হলে চলে যায়, আর সে ভালোভাবে এক্সাম শেষ করে। এভাবে রাত দিন পড়াশোনা করে এক্সাম দিতে থাকে। আদনান আদিবাকে বুঝিয়ে দেয় যেগুলো আদিবার বুঝতে অসুবিধা হয়। আদিবার সব এক্সাম শেষ হয়ে যায়। পরীক্ষা ভালো হলেও আদিবার মনে কেমন একটা ভয় কাজ করছে। সে কি পারবে তার স্বপ্ন পূরণ করতে, নাকি এখানেই শেষ হয়ে যাবে তার দেখা স্বপ্ন? তার কি বড় একজন ডাক্তার হয়ে ওঠার স্বপ্ন পূরণ হবে, নাকি এখানেই শেষ হয়ে যাবে? আদিবা ছাদের উপরে দাঁড়িয়ে এসব ভাবছে। তখন আদনানও ছাদের উপরে আসে। আদিবা, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? স্যার, কালকে তো আমার রেজাল্ট আউট হবে। আমার খুব চিন্তা হচ্ছে, আবার খুব ভয়ও করছে। আরে, এত চিন্তা করার কিছু নেই। আমি জানি তুমি খুব ভালো রেজাল্ট করবে। এখন এসব চিন্তা বাদ দিয়ে খাবার খেতে আসো। তারপর দুজন খাবার খেতে চলে যায়। খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। কিছুক্ষণ পরে আদিবার রেজাল্ট আউট করা হয়। ভয়ে আদিবার শরীর কাঁপছে। অনলাইন থেকে আদনান আদিবার রেজাল্ট বের করে। আদিবার রেজাল্ট দেখে আদনান আদিবার দিকে তাকায়। আদিবা আদনানের তাকানো দেখে আর নিজের রেজাল্ট দেখে কান্না শুরু করে দেয়। আদিবার এমন রেজাল্ট দেখে আদনানও অবাক হয়ে যায়। এত ভালো রেজাল্ট করবে আদনান, আদিবা কেউ ভাবতেও পারেনি। রানী বেগম আদিবার রেজাল্ট থেকে অনেক বেশি খুশি হয়ে যায়। রানী বেগম আদনানকে উদ্দেশ্য করে বলল, আদনান, এখনই বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আয়। আদনানও মিষ্টি আনতে চলে গেল। কিছুক্ষণের মধ্যে মিষ্টি নিয়ে ফিরে আসে, আর সবাই মিষ্টি মুখ করে। আদিবা আজ অনেক বেশি খুশি। শুধু আদিবা না, বাসার সবাই খুব খুশি। সবার খুশি দেখে আদিবা নিজের চোখের পানি আটকে রাখতে পারে না। একটা পরিবার কতটা ভালো হলে অন্যের খুশিতে খুশি হয়। একটা অচেনা মেয়েকে পরিবারের একজন করে নিয়েছে। আদিবার সব কিছুর খরচ বহন করছে। আদিবার চোখের পানি দেখে রানী বেগম আদিবার কাছে এসে বলল, আদিবা, এই খুশির মুহূর্তে তোমার চোখে পানি? আন্টি, আমি অনেক লাকি। আপনাদের মতো একটা পরিবার পেয়েছি। বোকা মেয়ে, কান্না করতে নেই। তুমি তো আমাদের একজন। আদিবা রানী বেগমকে জড়িয়ে ধরে। এরপর কেটে যায় কয়েকদিন। আদনান বাসায় এসে সবাইকে ডাকতে শুরু করে। সবাই এসে উপস্থিত হয়ে যায়। রানী বেগম বলল, কি রে, কি হয়েছে? এত ডাকাডাকি করছিস কেন? আদিবা কোথায়? আদিবাকে ডেকে দাও। আদিবার কথা বলতে বলতে আদিবা চলে আসে। আদনান এবার আদিবার দিকে এগিয়ে গিয়ে বলল, আদিবা, তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমার ভিসা রেডি হয়ে গেছে। 3 দিন পরে তোমার ফ্লাইট। ওখানে গিয়ে তোমার 4 বছর থাকতে হবে। পড়াশোনা শেষ করে তারপর দেশে আসবে। কথাটা শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আদিবা অনেক বেশি খুশি। আদিবা ভাবতেও পারছে না তার স্বপ্ন যে এভাবে বাস্তব হয়ে যাবে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। কাল আদিবার ফ্লাইট। সবাই খুশি হলেও আদিবাকে ছেড়ে থাকতে হবে, তাই সবার একটু মন খারাপ। আদনান ছাদের উপরে একা একা দাঁড়িয়ে আদিবার কথা ভাবছে। আদিবার করা দুষ্টুমিগুলো খুব মনে পড়ছে আদনানের। আদিবারও মন খুব খারাপ, সবাইকে ছেড়ে চলে যাবে। আদিবা ছাদের উপরে চলে আসে, এসে আদনানের পাশে দাঁড়ায়। স্যার, বলো, আমাকে কি মিস করবেন আমি চলে যাওয়ার পরে? আদিবার কথাটা ঠিক আদনানের হৃদয়ে গিয়ে আঘাত করে। আদনানের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কথাটা শুনে আদনানের কঠিন মনটা কেঁদে ওঠে। আদনান নিজেকে শান্ত রেখে বলল, মিস করব কি জন্য? ও আচ্ছা স্যার, আমি তো কাল চলেই যাচ্ছি। আপনাকে তো আর কেউ জ্বালাবে না। আমি খুব মিস করব আপনাকে। আদনানের চোখের পানি টলমল করছে। আদনান অন্যদিকে ফিরে থাকে। আদনান নিজেকে শক্ত রেখে আদিবাকে বলল, আদিবা,
মন খারাপ করলে তো হবে না। তোমাকে তো তোমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে তোমার। আমি চাই তুমি অনেক বড় ডাক্তার হয়ে ফিরে এসো। জি স্যার, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনার মতো হতে পারি। তারপর দুজন আবার কিছুক্ষণ চুপ হয়ে থাকে। আদিবা আবার বলল, স্যার, আপনাদের সবাইকে রেখে যেতে আমার ইচ্ছে করছে না। আন্টি, আঙ্কেল আর সবাইকে আমি অনেক মিস করব। জানেন স্যার, আপনাদের এই পরিবারকে মনে হয় নিজের পরিবার। আমাদের পরিবারের সবাই তোমাকে মিস করবে। আপনি? আদনান বলল, আদিবা, অনেক রাত হয়েছে, এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। কাল সকালে তো আবার এয়ারপোর্টে যেতে হবে। স্যার, আর একটু থাকি না প্লিজ, আজই তো শেষ। কাল থেকে তো আর বিরক্ত হবেন না, কেউ আর জ্বালাতনও করবে না। আদনান নিজেকে কন্ট্রোল করে কেন জানি তার অনেক কষ্ট হচ্ছে। সে আর এখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে যায়। আদিবা আদনানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর অঝরে কান্না করতে থাকে। আদনানের জন্য বুকের ভেতর জমে থাকা ভালোবাসার কথাগুলো বলা হলো না আদিবার। আদিবা কিছুক্ষণ পরে আবার নিজের রুমে চলে যায়। এদিকে আদনান কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছে না। বারবার আদিবার মুখ ভেসে উঠছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। রাতে কেউ ঘুমাতে পারেনি। আদিবা এবার রেডি হয়ে বেরিয়ে আসে। রানী বেগম, আরিয়ান চৌধুরী আর আদনান আদিবার জন্য অপেক্ষা করছে। আদিবা এবার রানী বেগমের পায়ে হাত দিয়ে সালাম করে। আদিবা রানী বেগমকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। মারে, কান্না করিস না, মাত্র তো 4 বছর, আবার তো ফিরেই আসবি। আন্টি, মায়ের ভালোবাসা কেমন হয় তা আপনার থেকে পেয়েছি, কখনো মায়ের ভালোবাসা পাইনি। আপনাকে অনেক বেশি মিস করব। খাবার ঠিকভাবে খাবেন, নিজের খেয়াল রাখবেন। তুমিও নিজের খেয়াল রেখো, ভালোভাবে পড়াশোনা করো। এই কথা বলে আদিবার কপালে একটা চুমু খায় রানী বেগম। রানী বেগমের চোখ দিয়েও পানি পড়ছে। আদিবা এবার আরিয়ান চৌধুরীকে সালাম করতে দিলে আরিয়ান চৌধুরী আদিবাকে থামিয়ে দিয়ে আদিবাকে বুকে জড়িয়ে নেয়। আঙ্কেল, শরীরের যত্ন নিবেন, খাওয়া দাওয়া ঠিকভাবে করবেন। তুমিও নিজের যত্ন নিবে। তুমি চলে গেলে বাড়িটা আবার খালি হয়ে যাবে। এদিকে আদনান সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। আদনানের খুব কষ্ট হচ্ছে। আদিবা এবার তাদের থেকে বিদায় নিয়ে আদনানের কাছে আসে। স্যার, চলুন। এবার আদনান আর আদিবা গাড়িতে উঠে বসে। আদনান গাড়ি ড্রাইভ করছে আর আদিবা চুপচাপ বসে আছে। দুজনেই নিশ্চুপ। আদিবা তো কান্না করে যাচ্ছে, কিন্তু কেউ কারো সাথে কোনো কথা বলছে না। কিছুক্ষণের মধ্যে তারা এয়ারপোর্টে চলে আসে। আদনান আদিবার সব কাগজপত্র ঠিকভাবে বুঝিয়ে দেয়। আদিবার যাওয়ার সময় হয়ে যায়। স্যার, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আদনান মুখে একটা মুচকি হাসি রেখে বলল, তুমি নিজের খেয়াল রেখো। এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, একটু খারাপ লাগতে পারে, পরে সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ স্যার। আচ্ছা, এখন যাও, ওখানে পৌঁছে কল দিবে। এবার আদিবা চলে যেতে থাকে। আদিবার ইচ্ছে করছে শেষবারের জন্য আদনানকে একবার জড়িয়ে ধরে তার ভালোবাসার কথা বলতে, কিন্তু সেটা আদিবা পারছে না। আর আদনান আদিবার দিকে তাকিয়ে আছে আর তার চোখ দিয়ে পানি পড়ছে। একটু পরে আদিবা চলে যায়। আদনান নিজের বাসায় চলে আসে। বাসায় এসে মন খারাপ করে সোফায় বসে আছে। তখন রানী বেগম আদনানের ঘাড়ে হাত রাখে। এত কষ্ট যখন হয়, তাহলে মেয়েটাকে যেতে দিলি কেন? আম্মু, আদিবার স্বপ্ন তো পূরণ করতে হবে। এখানে থাকলে তার স্বপ্ন পূরণ হবে কি করে? তুই তো আদিবাকে বলতে পারতি তুই আদিবাকে ভালোবাসিস। আমি জানি আদিবাও তোকে ভালোবাসে। আম্মু, আমি চাই না আমার জন্য আদিবার পড়াশোনার ক্ষতি হোক। রানী বেগম আদনানের মাথায় হাত রাখে আর আদনান রানী বেগমকে জড়িয়ে ধরে আর বোবা কান্না করতে থাকে, যে কান্নার কোনো শব্দ হয় না। অন্যদিকে আদিবা পৌঁছে যায় আর সে বাসায় গিয়ে আদনানকে তাড়াতাড়ি করে ফোন করে। আদনানও দেরি না করে ফোন রিসিভ করে। স্যার, আমি মাত্র বাসায় এলাম। গুড। ব্যাগপত্র সব ঠিকঠাকভাবে নিয়েছো? জি স্যার। স্যার, আন্টি কোথায়? আদনান এবার রানী বেগমকে ডেকে দেয়। আদিবাও রানী বেগমের সাথে কথা বলতে শুরু করে। দুজন অনেকক্ষণ কথা বলতে থাকে, তারপর ফোন কেটে দেয়। আদিবার পড়াশোনা শুরু হয়ে যায়। আদিবা সবসময় ফোন দিয়ে যোগাযোগ করে। আদনানের সাথেও অনেক কথা হয়, কিন্তু কেউ কাউকে নিজের মনের কথা বলে না। দেখতে দেখতে 2 বছর কেটে দেয়। হঠাৎ করে আদিবা বাসায় এসে আদনানের নাম্বারে কল দেয়, কিন্তু নাম্বার অফ দেখায়। আদিবা বাসার নাম্বারে কল দেয়, সেগুলো অফ।
হঠাৎ করে সবার নাম্বার অফ হওয়ার কারণ কি? আদিবা কিছুই বুঝতে পারছে না। আদিবা ভাবছে হয়তো তার পড়াশোনার ক্ষতি হবে বলে আদিবার সাথে আদনান যোগাযোগ বন্ধ রাখছে। তারপরও আদিবা প্রতিদিন কল দেয়, কিন্তু অফ। এভাবে কেটে যায় আরও 1 বছর। ওদের বাসার নাম্বারে আদনানের নাম্বার এখনও সব অফ। আদিবা কিছু বুঝতে পারছে না সবার কি হয়ে গেল। আদিবা সব চিন্তা বাদ দিয়ে নিজের পড়াশোনায় ফোকাস বাড়াতে থাকে। আদিবা মনে মনে ভাবে আদিবার পড়াশোনার ক্ষতি হবে বলেই আদনান এমন করছে। আদিবা জানে আদনান ইমেল তো অবশ্যই চেক করবে, তাই আদিবা ইমেল করে নিজের পরিস্থিতির সব আপডেট দিতে থাকে। কিন্তু ইমেল থেকে কোনো রিপ্লাই আসে না। আদিবা মনে করে আদনান অবশ্যই ইমেল দেখে। দেখতে দেখতে আদিবার ডাক্তারি পরীক্ষা শেষ হয়ে যায় আর ভালো রেজাল্ট করে সে ডাক্তারি পাশ করে। আদিবা তাড়াতাড়ি আদনানের ইমেল করে জানিয়ে দেয় আদিবা অনেক খুশি। কিন্তু আদনান আর আদনানের পরিবারকে খুব মিস করছে। তারা যদি আজ আদিবার পাশে থাকতো কতই না খুশি হতো। আদিবার এবার দেশে চলে আসার প্ল্যান করে। দেশে যাওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে নেয়। 4 বছর হয়েছে প্রিয় মানুষদের দেখে না। আদনানের ছবি বুকে নিয়ে রোজ রাতে ঘুমায় আর ছবির সাথে একা একাই কথা বলে আদিবা। আদিবা বাংলাদেশ যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে নেয়। কালই আদিবার ফ্লাইট। আদিবা আদনানের ইমেইলে বলে দেয় সে বাংলাদেশে আসবে। আদনান যেন তার জন্য এয়ারপোর্টে আসে। পরের দিন আদিবা বাংলাদেশ এয়ারপোর্টে নামে। নিজের ব্যাগ নিয়ে বের হয়ে চারপাশে চোখ বুলিয়ে নেয়, কিন্তু কোথাও তো আদনান নেই। তাহলে আদনান কি আদিবার ইমেল চেক করেনি? আদিবা আদনানের নাম্বারে ফোন করে, কিন্তু নাম্বার এখনও অফ। আদিবা আরও কিছুক্ষণ আদনানের জন্য অপেক্ষা করে, কিন্তু আদনান তো আর আসে না। আদিবার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। আদিবা এবার একটা গাড়ি ঠিক করে আদনানের বাসায় রওনা হয়। কিছুক্ষণের মধ্যে আদনানের বাসার সামনে গিয়ে নামে। আদিবা বাড়িটার দিকে তাকিয়ে দেখে এ বাড়ির অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। আদিবা বাসার সামনে গিয়ে দরজার কলিং বেলে চাপ দেয়। ভেতর থেকে একটা অচেনা মহিলা এসে দরজা খোলে। কে তুমি? আপনি কে? আমার বাসায় এসে জিজ্ঞেস করছো আমি কে? তুমি কাকে চাও? এটা আদনান স্যারের বাসা না? আদনান আবার কে? ডাক্তার আরিয়ান চৌধুরীর ছেলে আদনান চৌধুরীর কথা বলছি। এই বাড়ি তো আমরা 1 বছর আগেই নিয়েছি, আর এই নামের কাউকে আমরা চিনি না। ভদ্রমহিলার কথা শুনে আদিবার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আদিবা কি বলবে বুঝতে পারছে না। আদিবা তো ভুল ঠিকানায়ও আসেনি। তাহলে সব কি হচ্ছে? আদিবা সব গুলিয়ে ফেলছে। আদিবা ঠিক করলো সে এবার আদনানের হাসপাতালে যাবে। সেখানে গেলে অবশ্যই আদনানের সাথে দেখা হবে। যেই ভাবা সেই কাজ। একটা গাড়ি নিয়ে আদনানের হাসপাতালে চলে যায়। কিন্তু হাসপাতালের সামনে গিয়ে আদিবার পায়ের তলার মাটি যেন সরে যায়। আদিবা দেখে হাসপাতালের গেটের মধ্যে তালা দেওয়া। তালাটা দেখে মনে হচ্ছে এই হাসপাতাল অনেকদিন ধরে বন্ধ। আদিবা কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে কি হলো। একটা লোককে আসতে দেখে আদিবা লোকটার কাছে চলে যায়। আঙ্কেল, এই হাসপাতাল বন্ধ কেন? এই হাসপাতাল তো আরও 2 বছর ধরে বন্ধ হয়ে গিয়েছে। কেন? কি হয়েছে? আসলে মা, কি বলবো, আল্লাহ ভালো মানুষদের খুব তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নিয়ে যায়। এই কথা শুনে আদিবার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মানে, কি হয়েছে আঙ্কেল? শুনেছি এই হাসপাতালের মালিক আরিয়ান চৌধুরী আর তার পুরো পরিবার গাড়ি অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় প্রাণ হারায়। তারপর থেকে এই হাসপাতাল বন্ধ হয়ে যায়। এই কথা শুনে আদিবার পায়ের তলার মাটি সরে যায়। আদিবা যেন কিছুতেই নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা সে মেনে নিতে পারছে না যে আদনানের পরিবারের কেউ আর বেঁচে নেই। আদিবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তখন লোকটা বলল, এই হাসপাতালে যে ডাক্তার ছিল সে অনেক ভালো মানুষ ছিল। হাসপাতালের মালিক আর ওনার স্ত্রীর লাশ পাওয়া গিয়েছে, কিন্তু ওনার ছেলে মানে ডাক্তার আদনান চৌধুরীর লাশ এখনও পাওয়া যায়নি। সবাই ধারণা করে নিয়েছে হয়তো সেও মারা গিয়েছে। লাশ হয়তো পানিতে পড়ে গেছে, সেজন্য খুঁজে পাওয়া যায়নি। সে বেঁচে থাকলে তো অবশ্যই এখানে ফিরে আসতো এতদিনে। আদিবা তো কান্না করেই যাচ্ছে। আদিবা বুঝতেও পারেনি একটা পরিবার এভাবে শেষ হয়ে গেল। আদিবা কান্না করতে করতে সেখানে বসে পড়ে। লোকটার কথা শুনে আদিবা ভাবে আদনান স্যারের কিছু হতে পারে না। আদিবার বিশ্বাস আদনান বেঁচে আছে। লোকটা আদিবার কাছে এসে বলল, কে তুমি মা? আদিবা লোকটার কাছে সব কিছুই বলল কান্না করতে করতে।
তুমি আমার সাথে চলো। আমার বাসায় আমার স্ত্রী আর আমি থাকি। তোমার যেহেতু এখন থাকার কোনো জায়গা নেই, তুমি কিছুদিন আমার বাসায় থাকতে পারবে। আদিবাকে ভদ্রলোক সাথে করে তার বাসায় নিয়ে যায়। ভদ্রলোক যেমন ভালো, ওনার স্ত্রীও অনেক ভালো। আদিবার ব্যাপারে সব জানতে পেরে মহিলা রাজি হয় আদিবাকে রাখার জন্য। আদিবাকে একটা রুমে নিয়ে যায়। আদিবা গিয়ে সেই রুমে বসে থাকে। আদিবার ব্যাগ থেকে আদনানের ছবিটা বের করে আর ছবির মধ্যে হাত বুলিয়ে কান্না করতে শুরু করে। স্যার, আমি কি আপনাদের সবাইকে হারিয়ে ফেললাম? কেন বারবার আমার সাথে এমন হয়? কেন আমার ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে চলে যায়? জন্মের সময় মাকে হারালাম, তারপর বাবাকে হারালাম। আপনাদের একটা পরিবার পেয়েছি, এখন আমি তাদেরও হারিয়ে ফেলেছি। আমার সাথেই কেন এমন হচ্ছে? কি দোষ করেছি আমি যে আল্লাহ আমার এত বড় শাস্তি দিচ্ছেন? কেন আমার ভালোবাসার মানুষগুলো আমার কাছে থাকে না? স্যার, আমার বিশ্বাস আপনার কিছু হতেই পারে না। আমি আপনাকে খুঁজে বের করবই। আদিবা আদনানের ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে মহিলাটা এসে দেখে আদিবা আদনানের ছবি বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর আদিবার চোখের কোণে পানি জমে আছে। মহিলা এবার আদিবাকে ঘুম থেকে তোলে। কাল থেকে তো কিছুই খেলে না, এভাবে থাকলে তো তুমিও অসুস্থ হয়ে পড়বে। আমার সাথে খাবার খেতে আসো। আন্টি, আমাকে বের হতে হবে। আদনান স্যারকে যে আমার খুঁজে বের করতে হবে। কেন পাগলামি করছো? যে মানুষ মারা যায় তাকে খুঁজে বের করে? আদনান স্যারের কিছু হতে পারে না, আমি ওনাকে খুঁজে বের করবই। এই কথা বলে আদিবা বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু অচেনা মহিলাটা আদিবাকে আটকে দেয়। দেখো মা, তুমি কিছু একটু মুখে দিয়ে তারপর বের হও। মহিলার জোরাজুরিতে আদিবা রাজি হয়। সে অল্প একটু খেয়ে বেরিয়ে পড়ে আদনানের খোঁজে। আদিবা পুরো শহর ঘুরে, কিন্তু কোথাও আদনানের খোঁজ পায় না। তাও সে হাল ছাড়ে না। এভাবে কয়েকদিন কেটে যায়। তারপরও আদিবা আদনানের খোঁজ করতে থাকে। ইতিমধ্যে আদিবার একটা চাকরি হয়ে যায় একটা হাসপাতালে। আদিবা যাতায়াত করার সময় আশেপাশে দেখতে থাকে। আজ আদিবার প্রথম দিন, তাই সে হাসপাতালের দিকে এগিয়ে যেতে থাকে। আর সে রাস্তার আশেপাশে চোখ বুলিয়ে নেয়। যেতে যেতে আদিবা ভাবতে থাকে, আজ যদি মানুষগুলো বেঁচে থাকতো তাহলে তারা কতই না খুশি হতেন। নিজের অজান্তেই আদিবার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আদিবা তার নতুন হাসপাতালে পৌঁছে যায়। আজ তার প্রথম দিন, সেই সুবাদে হাসপাতালের ডাক্তার, নার্স সবাই মিলে আদিবাকে ফুল দিয়ে স্বাগতম জানায়। তারপর একজন নার্স এসে আদিবাকে নিজের চেম্বারে নিয়ে যায়। ম্যাম, আজ থেকে এটা আপনার চেম্বার, আপনি এখানেই বসবেন। ও আচ্ছা, জি। আর কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যাসিস্ট্যান্ট চলে আসবে এখানে। আপনার কোনো কিছু প্রয়োজন হলে তাকে বলবেন, সে সব কিছু ব্যবস্থা করে দেবে। অ্যাসিস্ট্যান্ট কথাটা শুনে আদিবার আদনানের কথা মনে পড়ে যায়। আদনানের সেই রাগী চেহারা মনে পড়ে আদিবার। আগের বোকামিগুলো মনে পড়তেই আদিবা মুচকি একটা হাসি দেয়। কি হলো ম্যাম? কিছু না। আচ্ছা, ওনাকে পাঠিয়ে দেন। ঠিক আছে ম্যাম। এই কথা বলে নার্স বেরিয়ে আসে। ম্যাম, আসতে পারি? কথাটা শুনে আদিবা এবার সামনের দিকে তাকায়। তাকে সে দেখতে পায় একটা ছেলে। আসুন। এবার ছেলেটা আদিবার কাছে এসে বলল, ম্যাম, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। আমার নাম নীল। ও আচ্ছা, গুড। আমার নাম আদিবা রহমান। জি ম্যাম, আমি আপনার নাম আগে থেকেই জানি। কিভাবে? ম্যাম, আমাকে যখন বলা হয়েছে আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট করা হবে, তখনই আমি আপনার সব ডিটেইলস আর আপনার ফেসবুক অ্যাকাউন্ট সব বের করে ফেলেছি। এত অ্যাডভান্স? ছেলেটা মাথা চুলকাতে চুলকাতে জি ম্যাম বলল। যাই হোক, এখন আমাকে রোগী দেখতে যেতে হবে, চলুন আমার সাথে। এই কথা বলে আদিবা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে। নীলও আদিবার পিছু করতে থাকে। আদিবা এবার কয়েকজন রোগীকে দেখে নিজের চেম্বারে ফিরে আসে। ম্যাম, আমাদের হাসপাতাল আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ ম্যাম। কি খাবেন বলুন? কিছু লাগবে না। আপনার অন্য কোনো কাজ থাকলে করতে পারেন। আপনি এখন আসুন। ওকে ম্যাম। নীল চেম্বার থেকে বের হয়ে যায়। এবার একটা মেয়ে ডাক্তার আদিবার চেম্বারে প্রবেশ করে। আসতে পারি? জি আসুন। আমার নাম কেয়া, আর আমিও এখানকার ডাক্তার। আমি আদিবা রহমান। আপনার নামটা যেমন মিষ্টি, আপনিও তেমন মিষ্টি দেখতে। আদিবা একটা মুচকি হাসি দিয়ে ধন্যবাদ জানায়। মেয়েটার সাথে তার আরও কিছুক্ষণ কথা হয়। আর কিছু সময়ের মধ্যে
তাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আজকের মতো হাসপাতালের কাজ শেষ করে আদিবা নিজের বাসার দিকে চলে যায়। আর আদিবা এখন আলাদা একটা বাসা নিয়ে থাকে। প্রতিদিনের মতো আজও খাওয়া দাওয়া শেষ করে আদিবা আদনানের ছবিটা বের করে আর ছবির সাথে কথা বলতে শুরু করে। স্যার, আপনি কোথায় হারিয়ে গেলেন? আমি কি আর কখনো আপনাকে ফিরে পাবো না? আমার যে আপনাকে অনেক কথা বলার ছিল, তাহলে আমার না বলা কথাগুলো কি কখনো আপনাকে বলা হবে না? এই কথাগুলো বলে আদিবা আদনানের ছবি বুকে জড়িয়ে কান্না করতে শুরু করে। কান্না করতে করতে আদিবা ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আদিবা আদনানের ছবিটা হাতে নিয়ে একটা চুমু খায়। তারপর সে নাস্তা রেডি করে খাবার খেয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। আজকেও আদিবা হাসপাতালের দিকে যেতে যেতে বাহিরে তাকিয়ে থাকে। গাড়িটা কিছু দূর যেতেই আদিবার চোখ আটকে যায় ব্লেজার পরা একটা লোকের দিকে। আদিবা লোকটার পেছনের দিকে টাই দেখতে পাচ্ছে। কেন জানি আদিবার সন্দেহ হচ্ছে এটা যে তার আদনান। লোকটাকে দেখে আদিবার খুব অস্থির লাগতে শুরু করে। আদিবা 1 মিনিটও দেরি করেনি। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে লোকটার দিকে এগিয়ে যেতে থাকে। যত সে এগোচ্ছে ততই তার হার্টবিট ক্রমশ বাড়তে থাকে। আদিবা খুব দ্রুত লোকটার দিকে এগিয়ে যেতে থাকে। আদিবা যখনই স্যার বলে ডাক দিবে তখনই লোকটা পেছনের দিকে তাকায়। সাথে সাথে আদিবার ভাবনাগুলো এক নিমিষেই হারিয়ে যায়। কারণ সামনে যে আছে সে আদনান নয়, অন্য কেউ। আদিবা লোকটাকে কিছু না বলে মাথা নিচু করে গাড়িতে এসে বসে। গাড়িতে বসে কান্না করতে শুরু করে। তারপর সে হাসপাতালে চলে যায়। হাসপাতালে এসে আদিবার কোনো কিছুই ভালো লাগছে না। আদিবা মন খারাপ করে বসে থাকে। আদিবা মন খারাপ দেখে নীল এসে বলল, ম্যাম, কি হয়েছে আপনার? তখন থেকেই দেখছি আপনার মন খারাপ। কিছু হয়নি তো? ও আচ্ছা, পাশের কেবিনে একটা রোগী আছে। ছেলেটার সাথে মনে হয় খারাপ কিছু হয়েছে, দেখতে যাবেন? নতুন আসছে নাকি? জি, অন্য একটা হাসপাতাল থেকে এখানে নিয়ে আসা হয়েছে। অবস্থা তেমন বেশি ভালো নয়। সবথেকে বড় কথা, ছেলেটা কোমায় চলে গিয়েছে। ও, অন্য কোনো ডাক্তার কি দেখেনি? জি, দেখেছে। ও, তাহলে তো আমার না গেলেও হবে। আমার জন্য একটা চা নিয়ে আসুন। নীলিবার আদিবার জন্য চা করে নিয়ে আসে। আদিবা চা খাওয়া শেষ করে উঠে অন্য রোগীদের দেখতে যায়। অন্যদিকে কোমায় থাকা ছেলেটার অবস্থা খুব খারাপের দিকে যেতে থাকে। হঠাৎ করে ছেলেটার নিঃশ্বাস ভারী হতে থাকে। তখন কেবিনের ভেতরে চিৎকার শুরু হয়ে যায়। ছেলেটার বাবা ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে থাকে। সাথে সাথে একটা ডাক্তার চলে আসে। আমার ছেলেকে দেখুন, ও কেমন জানি করছে। দাঁড়ান, আমি দেখছি। সাথে সাথে ডাক্তার ছেলেটাকে পরীক্ষা করতে থাকে। কিন্তু ডাক্তার ভালোভাবে কোনো কিছুই ধরতে পারছে না। ডাক্তার হতাশ হয়ে কেবিন থেকে বের হয়ে আদিবার কাছে চলে গেল। ম্যাম, আসবো? জি। ম্যাম, আমার সাথে একটু চলুন। 7 নাম্বার কেবিনের রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল। আমি কিছুই বুঝতে পারছি না, চলুন তাড়াতাড়ি। এ কথা বলে দুজন ছেলেটার কেবিনে প্রবেশ করে। আদিবা ছেলেটার পরীক্ষা করতে শুরু করে। কিন্তু আদিবা একবারও এখনও ছেলেটার মুখের দিকে তাকায়নি। আদিবা ছেলেটার মেডিকেল রিপোর্টগুলো ভালোভাবে চেক করতে থাকে। চেক করে এবার আদিবা ছেলেটার দিকে তাকাতেই অবাক হয়ে গেল। আদিবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ বেডের মধ্যে শুয়ে থাকা লোকটার কেউ না, এটাই আদনান চৌধুরী। আদিবা একটা চিৎকার দিয়ে আদনানের কাছে চলে গেল। আর আপনাকে আমি কত জায়গায় খুঁজেছি, কোথাও আপনাকে পাইনি। আমার বিশ্বাস ছিল আমি আপনাকে একদিন ঠিক খুঁজে পাব। আজ আমি আপনাকে খুঁজে পেয়েছি, তাও এই অবস্থায়। আদিবা এই কথা বলে আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আদিবার এইসব কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তার চুপচাপ হয়ে গেল। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে হতবাক হয়ে আদিবার দিকে তাকিয়ে আছে। আদিবার চিৎকার শুনে ছেলেটার বাবা ভেতরে চলে আসে কিছুক্ষণের মধ্যেই। ডাক্তার, আমার ছেলে ঠিক আছে তো? লোকটা আদনানের মাথায় হাত বুলাতে বুলাতে বলল। আদনান বলে ফেললাম, কারণ ওর নাম এখন আমরা জানি না। আদিবা আদনান মনে করছে, তাই আমিও বললাম। যাই হোক, আদিবা এবার লোকটাকে জিজ্ঞেস করলো, উনি আপনার কি হয়? ও আমার ছেলে। কি? উনি আপনার ছেলে হয় কিভাবে? উনি তো ডাক্তার আদনান চৌধুরী। আদিবার কথা শুনে ভদ্রলোক বলল, কি বলছেন এসব? ও তো আমার ছেলে আদিল। দেখুন, মিথ্যা কথা বলবেন না।
পাশে থাকা ডাক্তার বলে উঠল, এখানে এভাবে কথা বলা ঠিক হবে না। রোগীর অবস্থা খুব খারাপ। আপনারা বাহিরে গিয়ে কথা বলুন। আদিবা আদনানের কাছে গিয়ে কান্না করতে করতে বলল, স্যার, আপনার কিছু হবে না, আপনি ঠিক হয়ে যাবেন। ডাক্তার আর পাশে থাকা ভদ্রলোকটা অবাক হয়ে আছে। এবার সবাই বের হয়ে আসে। আঙ্কেল, প্লিজ সত্যি কথা বলুন, আপনি আদনান স্যারকে কোথায় পেয়েছেন? আপনি একজন ডাক্তার হয়ে কী সব বলছেন? আমি তো আপনার কথা বুঝতেই পারছি না। ও আমার ছেলে আদিল। না, এটা হতে পারে না। উনি আদনান চৌধুরী। আমার এত বড় ভুল কখনো হতেই পারে না। আপনি আমার সাথে মিথ্যে বলছেন। আমি আদনান স্যারকে খুব ভালো করে চিনি। আজব মেয়ে তো তুমি। আমি বলছি ও আমার ছেলে আদিল, আর তুমি কি আবুল তাবুল বলেই যাচ্ছ? আঙ্কেল, বিশ্বাস করুন, আদনান স্যারের পুরো পরিবার একটা অ্যাক্সিডেন্টে প্রাণ হারায়। আমার বিশ্বাস ছিল আদনান স্যার যেখানেই থাকুক উনি বেঁচে আছেন। দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। আদিবা নিজের ফোন বের করে আদনানের আগের ছবিগুলো বের করে লোকটাকে দেখাতে থাকে, কিন্তু সে কিছুতেই বিশ্বাস করছে না যে এটা আদনান। পাশে থাকা ডাক্তারও ছবিগুলো দেখে অবাক হয়ে গেল, কারণ এই ছবি আর রোগীর চেহারা হুবহু এক। ডাক্তার এবার আদিবাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, এক চেহারার মানুষ থাকতে পারে, হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে। উনি তো বলছে এটা ওনার ছেলে, আপনি বলছেন আদনান। প্রমাণ ছাড়া তো এগুলো বের করা সম্ভব নয়। আমার কাছে তো স্যারের ছবি আছে, আর কিসের প্রমাণ চাই আপনাদের? আদনান স্যারের পুরো পরিবার ছবি তো আপনাদের দেখালাম, ছবিতে তো সব প্রমাণ হয়ে যায় না? যাই হোক, রোগীর মুখ থেকে তো জবানবন্দি নিতে হবে, আসলে সে কে। কিন্তু আদনান স্যার তো এখন কথা বলার অবস্থায় নেই। আমি জানি ম্যাম, এখন রোগী সুস্থ না হওয়া অবধি আমাদের হাতে কিছু করার নেই। যেভাবে হোক আমি ওনাকে সুস্থ করে তুলব। দরকার হলে স্যারের দেখাশোনা আমি করব। হঠাৎ করে এক মহিলা এসে লোকটার কাছে বলল, ও গো, আমার আদিল এখন কেমন আছে? মহিলাকে দেখে আদিবা হতবাক হয়ে তাকিয়ে রইলেন, কারণ মহিলাকে আদিবার কেন জানি পরিচিত মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছে সেটা ঠিক মনে করতে পারছে না। মহিলা এবার ডাক্তারকে বলল, ডাক্তার, আমার ছেলে এখন কেমন আছে? আমার ছেলেটা কি ঠিক হবে না? সে কি আমাকে আর কখনো মা বলে ডাকবে না? মহিলা এসব বলছে আর কান্না করছে। আদিবা এবার মহিলাকে বলল, আন্টি, আপনাকে একটা কথা বলার ছিল। মহিলা আদিবার দিকে তাকিয়ে বলল, কি বলবেন বলেন। আপনি কি আমাকে চিনেন? আমার কেন জানি মনে হচ্ছে আমি আপনাকে এর আগেও কোথাও দেখেছি। ভদ্রমহিলা কিছু বলতে যাবে, তখনই তার স্বামী বলে ওঠে, আপনার সমস্যা কি? একবার বলেন আমার ছেলেকে চিনেন, আরেকবার বলেন আমার স্ত্রীকে চিনেন। আপনার ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না। আপনি কি এখানকার ডাক্তার নাকি অন্য কিছু? আদিবা কিছু বলতে যাবে, তখনই ডাক্তার আদিবাকে বলল, ম্যাম, আপনি আমার সাথে চলুন। এই কথা বলে ডাক্তার আদিবাকে নিয়ে তার কেবিনে চলে যায়। আদিবা বলল, বিশ্বাস করুন, আমি রোগীকে খুব ভালোভাবে চিনি। ওনারা আমাদের সাথে মিথ্যে কথা বলছে। মিথ্যা বললে তো আমাদের কিছু করার নেই, কারণ উপযুক্ত কোনো প্রমাণ আমাদের হাতে নেই। সবকিছুর প্রমাণ হচ্ছে এই রোগী। রোগী যদি নিজের মুখে স্বীকার করে তাহলে প্রমাণ হবে এটা আদনান নাকি আদিল। এখন আপনি কিছু বলতে গেলে তারা আপনাকে অপমান করে কথা বলবে। তার চেয়ে ভালো আমরা অপেক্ষা করি রোগী সুস্থ হওয়া পর্যন্ত। দেখুন ম্যাম, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু তো করার নেই। তারা তো আপনার সাথে খারাপ ব্যবহারও করতে পারে। আদিবার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আদিবা কোনো কথা বলছে না। ডাক্তার এবার নীলকে ডাক দিতেই নীল তাড়াতাড়ি করে চলে আসে। নীল এসে দেখে আদিবার চোখে পানি। ম্যাম, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে আপনার? আদিবা কান্না করে যাচ্ছে। ম্যাম, কি হয়েছে? ডাক্তার বলল, নীল, ম্যামকে বাসায় নিয়ে যাও। ডাক্তার সাহেব, ম্যামের কি হয়েছে? তেমন কিছু হয়নি, তুমি নিয়ে যাও। আর আদিবা, আমি এখানে আছি, চিন্তা করবেন না, হয়তো আপনারও ভুল হচ্ছে। নীলিবার আদিবাকে নিয়ে গাড়ির সামনে চলে যায়। তোমাকে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। ঠিক আছে ম্যাম। এ কথা বলে নীল চলে গেল। আদিবা এবার গাড়িতে উঠে বসে। আদিবার হঠাৎ মনে হলো আদনানকে এভাবে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। আদিবা এবার গাড়ি থেকে নেমে আবার হাসপাতালের দিকে চলে যেতে থাকে। আদিবার মাথায় অন্য একটা প্ল্যান কাজ করতে শুরু করে। আদিবার আত্মবিশ্বাস যে এটাই তার আদনান স্যার।
আদিবা হাসপাতালের ভেতরে চলে যায় আর আদনানের কেবিনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন সে ডাক্তার আদিবাকে দেখে আদিবার দিকে এগিয়ে এসে বলল, আদিবা, আপনি আবার ফিরে এলেন যে? আদনান স্যারকে এখানে এভাবে একা রেখে যাওয়া ঠিক হবে না। কিন্তু এখনও তো প্রমাণ হয়নি যে এটা আদনান। প্রমাণ এক্ষুনি হবে। যে মহিলা স্যারকে ওনার ছেলে বলেছে, ওই মহিলাকে আমার খুব পরিচিত মনে হচ্ছে। ওনাকে আমি কোথাও যেন দেখেছি। কি বলছেন? হ্যাঁ, প্লিজ আপনি আমার সাথে চলুন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমি আমার স্যারকে পেয়েও আর হারাতে চাই না। তখনই হাসপাতালের একজন নার্স দৌড়ে এসে ডাক্তারকে বলল, ডাক্তার, কোমায় থাকা রোগীকে তার পরিবার এখান থেকে নিয়ে যেতে চাইছে। কথাটা শুনে ডাক্তার আর আদিবা দুজন হতবাক হয়ে যায়। এবার আদিবা বলল, দেখেছেন, এনারা পালিয়ে যাওয়ার প্ল্যান করছে, তাড়াতাড়ি চলুন। ডাক্তার এবার আদিবার কথা বুঝতে পারে। আদিবার ডাক্তার আদনানের কেবিনের দিকে চলে যায়। কি ব্যাপার, আপনি রোগীকে নিয়ে কোথায় যাচ্ছেন? আদিবা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। এই হাসপাতালে আমার ছেলের চিকিৎসা হবে না, তাই আমরা অন্য হাসপাতালে নিয়ে যাব। আমাদের এখানে যদি চিকিৎসা না হয় তাহলে আর কোথাও এই রোগীর চিকিৎসা হবে না। আমাদের এখানেই চিকিৎসা হবে আর উনি সুস্থ হবেন, কারণ আমাদের এখানে বড় বড় ডাক্তার আছে। কিন্তু আদিবা এবার ভেতরে আসতে আসতে বলল, কিন্তু ওনারা তো ধরা পড়ে যাবে এই হাসপাতালে থাকলে, তাই না? কি বলছেন আপনি এসব? আমরা কিসের ধরা খাবো? আমরা কি চোর নাকি? আপনি যাবে বলছে, মনে হচ্ছে আমি এখানে চুরি করতে এসেছি। তাহলে যখন শুনলেন আমি বাসায় চলে গেছি, তখন কেন পালাতে চাইছেন? নিজেদের অনেক চালাক মনে করেন, তাই না? আমি পুলিশে ফোন দিচ্ছি, সত্যি মিথ্যে তারা বের করবে। যদি প্রমাণ হয় এটাই ডাক্তার আদনান, তাহলে তো বুঝতে পারছেন আপনাদের কি হতে পারে। আদিবার কথা শুনে এবার মহিলা আর লোকটা ভয়ে চুপসে যায়। আদিবা ব্যাপারটা বুঝতে পেরে তাদের আরও ছেপে ধরে সত্যি কথা বের করার জন্য। আপনারা তো অপহরণ মামলা খাবেন, আর এই মামলার শাস্তি সম্পর্কে ধারণা আছে? এখন কি সত্যি কথা বলবেন নাকি আমি পুলিশকে কল দেব? দেখুন, পুলিশ আসলে অনেক ঝামেলা হতে পারে, তাই বলছি আসল ঘটনা খুলে বলুন, এখনো সময় আছে। মহিলাটা কান্না করতে করতে আদিবার পা জড়িয়ে ধরে। পা ছাড়ুন প্লিজ, পুলিশকে কল দিবেন না, আমি সব সত্যি কথা বলছি। সেদিন আমি কাজ শেষ করে হাসপাতাল থেকে বাড়ি ফিরছি। হঠাৎ দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তখন রাত 11টা বাজে। আশেপাশে কোনো লোক ছিল না, তাই আমি গাড়িটাকে এভাবে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে গেলাম। গাড়িটাও পরিচিত মনে হচ্ছে। আমি আর দেরি না করে গাড়ির কাছে চলে গেলাম। গাড়ির কাছে যেতেই আমার চোখ আকাশে উঠে যায়। গাড়ির ভেতরে পড়ে আছে ডাক্তার আদনান আর তার পুরো পরিবার। আমি খুব ভয় পেয়ে যাই। কি করব বুঝতে পারছিলাম না। আমি সবার নিঃশ্বাস পরীক্ষা করে দেখি সবাই মারা গিয়েছে। বেঁচে আছে শুধুই আদনান স্যার। তখনই তিনি জ্ঞানহীন। আমি তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ডকে কল দিই। উনি তাড়াতাড়ি করে চলে আসে। আমরা আর দেরি না করে ওনাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। ডাক্তার বলল উনি কোমায় চলে গেছেন। তখন আমাদের মাথায় খারাপ একটা মতলব চলে আসে, যদি স্যারের সব টাকা পয়সা দখল করে নেওয়া যায়। তবে আমরা বেশি খুশি হয়েছিলাম যখন ডাক্তার বলল আদনান কোমা থেকে ফিরে আসলেও উনি আগের সব স্মৃতি ভুলে যাবে। এটা ছিল আমাদের প্লাস পয়েন্ট। তাই আমরা ওনাকে ভালো একটা হাসপাতালে নিয়ে যাই আর ওনার চিকিৎসা করতে থাকি। কিন্তু উনি কোমা থেকে ঠিক হচ্ছেন না দেখে এই হাসপাতালে নিয়ে আসি। আর এখানে আসার পরে তো সব তো আপনারাই জানেন। আমি 2 বছর ওনার সেবা যত্ন করেছি। আদিবা, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। আমি আদনান স্যারের হাসপাতালের আগে ক্লিনারের কাজ করতাম। এজন্যই আপনাকে আমার খুব পরিচিত মনে হচ্ছে। যাই হোক, আপনি তাহলে আমাদের সাথে মিথ্যা কেন বলেছেন প্রথমে? আমরা টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম উনি ঠিক হলে তো সব কিছু ভুলে যাবে, ওনার সব আমাদের নামে হয়ে যাবে। ওনার কখনো অযত্ন করিনি। প্লিজ আমাদের ক্ষমা করে দিন এবারের মতো। আপনাদের আমি ক্ষমা করে দিলাম। আপনাদের কারণেই আমি আমার স্যারকে ফিরে পেয়েছি। সেদিন যদি আপনারা স্যারকে হাসপাতালে নিয়ে না যেতেন তাহলে খারাপ কিছু হতে পারত। তবে আমার সাথে প্রথমে সত্যিটা বললে ভালো হতো। আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত। ঠিক আছে, আপনারা এবার আসতে পারেন। আজ থেকে ওনার দেখাশোনা আমি করব। এখানে 50,000 টাকা আছে, এগুলো নিয়ে যান।
এসব আমাদের লাগবে না। এই কথা বলে ওনারা চলে যায়। আদিবা এবার সবসময় আদনানের পাশে থাকতে শুরু করে। সে আদনানকে সুস্থ করার জন্য সব চেষ্টা করতে থাকে। কিন্তু আদিবার মনে একটা ভয় কাজ করতে শুরু করে। যদি আদনান কোমা থেকে ফিরে আদিবাকে চিনতে না পারে, যদি সত্যি আদনানের মেমোরি লস হয়ে যায়, তাহলে আদিবা সব চিন্তা বাদ দিয়ে আদনানের চিকিৎসা করতে থাকে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে যায়। আদনানের কোনো পরিবর্তন নেই। আদিবা আদনানের হাত ধরে বলতে থাকে, স্যার, আমি তো আর পারছি না। আমার যে অনেক কষ্ট হচ্ছে আপনাকে এভাবে দেখে। কত শখ নিয়ে দেশে ফিরে এসেছি, সব আপন মানুষকে হারিয়ে ফেলেছি। শেষমেশ আপনাকে খুঁজে পেলাম। আমার না বলা কথাগুলো যে আপনাকে বলতে খুব ইচ্ছে করে। জানেন স্যার, সবসময় ইচ্ছে করে আপনার বুকে মাথা রেখে ঘুমাতে। আপনাকে কখনো বলা হয়নি আমি যে আপনাকে কতটা ভালোবাসি। স্যার, আপনার সাথে কথা বলার খুব ইচ্ছে আমার। স্যার, একটু কথা বলেন প্লিজ। তখনই কেবিনে প্রবেশ করে নীল। ম্যাম, আপনি এসব কি করছেন? আদিবা নীলের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। আপনি একজন ডাক্তার হয়ে এমন করলে রোগীর কি হবে? চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। লাঞ্চ টাইম হয়েছে, খেতে আসুন। তারপর আদিবা চলে যায়। হঠাৎ করে আদনান নড়াচড়া করতে শুরু করে। এটা নার্স দেখতে পেয়ে তাড়াতাড়ি করে আদিবার কাছে চলে যায়। ম্যাম, স্যার নড়াচড়া করছে, তাড়াতাড়ি আসুন। আদিবা খাবার শেষ না করে হাত ধুয়ে আদনানের কেবিনে চলে যায়। আদিবা কেবিনে গিয়ে দেখে আদনান কোমা থেকে ফিরে এসেছে আর সে বসে আছে। আদিবা ভেতরে যেতেই হতবাক হয়ে যায়। আদিবা এবার আদনানের কাছে চলে যায়। স্যার, এখন আপনি কেমন আছেন? আদনান আদিবার কথা শুনে আদিবার মুখের দিকে তাকিয়ে থাকে। আদনানের তাকানো দেখে আদিবা অনেকটা ভয় পেয়ে যায়। আদনান কি আদিবাকে চিনতে পারবে? স্যার, আমাকে চিনতে পারছেন? আমি আদিবা। আদনান নিশ্চুপ। স্যার, কথা বলছেন না কেন? আমার মা বাবা কোথায়? ওনারা ঠিক আছে তো? আদনানের কথাটা শুনে আদিবা একটু অস্থির নিঃশ্বাস ফেলে। কিন্তু আদনানের প্রশ্নটা শুনে আদিবার মন খারাপ হয়ে যায়। আদিবা, আমার আম্মু আম্মু কোথায়? ওনাদের দেখতে পারছি না কেন? আর আমি এখানে কিভাবে আসলাম? স্যার, আপনি একটু শান্ত হন, আপনাকে আমি পরে সব বলবো। তুমি দেশে চলে আসলে কেন? তোমার পড়াশোনা বাদ দিয়ে দেশে কেন আসলে? আমাদের অ্যাক্সিডেন্টের কথা শুনে চলে আসলে নাকি? আমাদের জন্য কেন তুমি তোমার স্বপ্ন পূরণ না করে চলে আসলে? তোমাকে যে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আদনানের কথা শুনে আদিবার কান্না বেড়ে যেতে থাকে। একটা মানুষ অসুস্থ থেকেও অন্যের কথা ভাবে। আদিবা এবার চোখের পানি মুছিয়ে আদনানের কাছে গিয়ে বলল, স্যার, আমি ডাক্তার হয়ে ফিরে এসেছি। আর এই হাসপাতালের একজন ডাক্তার আমি। আর আপনি 2 বছর 3 মাস পরে কোমা থেকে ফিরে আসছেন। আদিবার কথা শুনে আদনান হতবাক হয়ে গেল। কি বলছো এইসব? জি স্যার, কংগ্রেচুলেশনস। ধন্যবাদ স্যার। আপনি এখন একটু রেস্ট করুন প্লিজ। কিন্তু আমার আব্বু আম্মু কোথায়? তাদের কেন দেখতে পাচ্ছি না? সেদিন আমার একটা ভুলের জন্য সব এলোমেলো হয়ে গেল। স্যার, আপনি আগে রেস্ট করুন। নার্স এসে আদনানকে একটা ঘুমের ইঞ্জেকশন দেয়। তারপর আদনান ঘুমিয়ে পড়ে। আদিবা অনেক খুশি হয়। আদিবার মনে যে ভয় ছিল সেটা দূর হয়ে যায়। কিন্তু সে আপনাকে কিভাবে বলবে তার মা বাবার বেঁচে নেই? আদনান কি এই অবস্থায় এমন খবর নিতে পারবে? আদিবা কি করবে বুঝতে পারছি না। আদিবা এবার সব চিন্তা বাদ দিয়ে আদনানের জন্য খাবার রেডি করে। অনেকক্ষণ পরে আদনানের ঘুম ভেঙে যায়। আদিবা আদনানকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আদনান আবার জিজ্ঞেস করে, আদিবা, বলছো না কেন? আমার মা বাবা কোথায়? তারা ঠিক আছে তো? স্যার, কিভাবে যে বলি। আসলে সেদিনের অ্যাক্সিডেন্টে আঙ্কেল আর আন্টি দুজনেই মারা যায়। কথাটা শুনে আদনান স্তব্ধ হয়ে যায়। আদনানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আর তার চোখে ভেসে ওঠে সেই দৃশ্যটা। স্যার, আদিবা, আমাকে একটু একা থাকতে দাও। আদিবার কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে যায়। আর আদনান কান্না করতে থাকে। নিজের মা বাবার মৃত্যুর জন্য আদনান নিজেকে দায়ী করতে শুরু করে। কিছুক্ষণ পরে আদিবা আবার ভেতরে চলে আসে। স্যার, মন খারাপ করবেন না, ওনাদের জন্য দোয়া করুন। জানো আদিবা, সেদিন যদি আমি বেখেয়ালি হয়ে গাড়ি না চালাতাম, আজ আমার আব্বু আম্মু আমার কাছেই থাকতো। আমি তাদের মৃত্যুর কারণ। স্যার, এসব বলবেন না। এখানে আপনার কোনো হাত নেই। ওনাদের হায়াত শেষ হয়ে গিয়েছে। আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট।
আদনানের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আদিবা এবার আদনানের চোখের পানি মুছে দিয়ে বলল, স্যার, কান্না করবেন না। যখন আমি আমার পরিবারের মানুষ একমাত্র বাবাকে হারালাম, তখন তো আপনি আমার পাশে ছিলেন, আমাকে বোঝালেন। তাহলে আজ আপনি কেন ভেঙে পড়ছেন স্যার? আমি এমন হতভাগা সন্তান যে নিজের মা বাবার কবরের মাটি অবধি দিতে পারিনি। শেষবারের মতো তাদের মুখ অবধি দেখলাম না। কেমন সন্তান আমি! এসব বলছে আর আদনান কান্না করছে। আদনানের কান্না দেখে আদিবা নিজের কান্না লুকোতে পারছে না। স্যার, প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। জানো আদিবা, সেদিন যদি আব্বু আম্মুর সাথে আমার মৃত্যুটা হয়ে যেত, তাহলে আজ আর এতটা কষ্ট হতো না। স্যার, প্লিজ এসব বলবেন না। আম্মু শেষবার তোমার কথা বলেছিল আদিবাকে যদি একবার দেখতে পেতাম। মেয়েটাকে খুব মিস করছি। আদিবার নিজেকে ঠিক রাখতে পারছে না। সে আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আদনান ও আদিবাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে আদনান নিজেকে সামলে আদিবাকে বলল, আদিবা, শান্ত হও। তারপর দুজন চুপচাপ হয়ে যায়। এর মধ্যে কেটে যায় আরও 2 দিন। আদনান অনেকটাই সুস্থ হয়ে ওঠে। আদিবা ঠিক করে আদনানকে নিয়ে তার বাসায় চলে যাবে। তাই সে সেই কথা বলার জন্য আদিবা আদনানের কাছে আসে। স্যার, এখন আপনাকে নিয়ে আমার বাসায় চলে যাব। আপনি আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছেন। তোমার বাসায় কেন? তোমার হাজবেন্ড কিছু বলবে না? আদনানের কথা শুনে আদিবার রাগে একটা ভাব নিয়ে 2 হাত কোমরে দিয়ে বলল, হাজবেন্ড কই থেকে আসলো? কেন, তুমি এখনো বিয়ে করনি? না, তবে এবার করব। চলুন এখন আমার সাথে। কোথায়? আমার বাসায়। তারপর আদিবা আদনানকে সাথে নিয়ে বাসার দিকে চলে যায়। আদনান আদিবার রুমের দিকে যেতেই দেখে দেয়ালে আদনানের ছবি লাগানো। আমার ছবি এখানে কেন? এসব আপনার না জানলেও চলবে। এখন রেস্ট করুন, আমি আপনার জন্য রান্না করে আসি। আদিবার রান্না করতে চলে যায়। রান্না শেষ করে আদনানকে খাবার খাইয়ে দেয়। এভাবে কিছুদিন কেটে যায়। আদনান এখন অনেকটাই সুস্থ। আদনান আদিবাকে বলল, আদিবা, আমি এবার হাসপাতালটা চালু করব। ঠিক আছে, আমিও আপনার সাথে থাকব। তোমার হাসপাতাল? সমস্যা নাই, আমি ওখানে না করে দেব। আমি আপনার সাথে থাকতে চাই স্যার। আদিবা, আমি চলে যাব। এখন তো আমি ঠিক আছি, তাই বলছিলাম আমি আরেকটা বাসা নেব। বাসা নিতে হবে কেন? এ বাসায় কি আপনার কোনো সমস্যা হচ্ছে থাকতে? আমার না হলেও তোমার সমস্যা হবে। মানুষ তো অনেক রকম কথা বলবে। একটা মেয়ের বাসায় একটা ছেলে থাকা মানে বুঝতে পারছো? এটা কখনো মানুষ ভালো চোখে দেখবে না। কে কী ভাবে এসব আমি ভাবি না স্যার। আপনি এখানেই থাকবেন, আমি আপনাকে দূরে থাকতে দেব না। অনেক কষ্ট করে আমি আপনাকে ফিরে পেয়েছি। আদনান আদিবার দিকে তাকিয়ে আছে। স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। এই কথা আপনাকে বলা খুব দরকার। অনেকবার বলতে গিয়েও বলা হয়নি। বলো। স্যার, আপনাকে আমি অনেক আগে থেকেই একটা কথা বলতে গিয়েও বলতে পারিনি, যে কথা আপনাকে বলা খুব প্রয়োজন আমার। স্যার, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। আপনার বুকে মাথা রেখে আমি আমার বাকি জীবন কাটাতে চাই। আপনার বুকে একটু কি ঠাঁই দিবে না আমায়? তুমি তো আমার অন্ধকার জীবনের রোদ্দুর হয়ে এসেছো। আদিবা, তোমাকেও যে আমি অনেক বেশি ভালোবাসি, যে কথা তোমাকে কখনো বলা হয়নি। তুমি যখন চলে গিয়েছিলে, তোমার অভাব আমি খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। তখনই বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। আদনানের কথা শুনে আদিবা আদনানকে জড়িয়ে ধরে। আদনানও আদিবাকে জড়িয়ে ধরে। পরের দিন আদনান আর আদিবার বিয়ে হয়ে যায়। আদিবা বাসর ঘরে আদনানের জন্য অপেক্ষা করছে। অপেক্ষার অবসান ঘটিয়ে আদনান বাসর ঘরে প্রবেশ করে। আদিবা আদনানের পায়ে হাত দিয়ে সালাম করে। আদনান আদিবার কপালে একটা চুমু খেয়ে আদিবাকে কোলে তুলে খাটের উপরে নিয়ে যায়। স্যার, আদিবা স্যার কথাটা বলতেই আদনান আদিবার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, আজ থেকে আমি তোমার হাজবেন্ড। ডোন্ট কল মি স্যার, ওকে? ইস, আমি তো স্যার বলেই ডাকব। জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনাকে আমি স্যার বলেই ডাকব। এই ডাক যা আমার খুব প্রিয়। ঠিক আছে স্যার, একটা কথা মনে পড়ে। কোন কথা? আমি আপনাকে কি নামে ডাকতাম? কি নাম? গুড নাইট স্যার। হি হি হি। এ কথা বলে দুজনে হাসতে শুরু করে। আদনান এবার আদিবার কপালে একটা চুমু খায়। কিছুক্ষণ পরে আদনান আদিবার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। তারপর রুমের লাইট অফ করে দেয় আদনান। অন্ধকারে কি হচ্ছে আমি জানি না, তাই আপনাদেরও বলতে পারলাম না। হি হি হি। আর বেশি জানার আগ্রহ থাকলে বিয়ে করে নিন।
তারপর থেকে শুরু হয় আদনান আদিবার নতুন জীবন। দুজন হ্যাপি লাইফ কাটাতে থাকে। এভাবে দুজন দুজনের পাশে থাকুক, এই বলেই গল্পটা শেষ করালাম। সমাপ্ত। গল্পটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।